অবশ্য সব বাবা মা এটাই চান। ওর জন্য পাত্র দেখতে লাগলেন। ইতিমধ্যে অনুপমা উচ্চ মাধ্যমিক পাশও করেছে। পাত্র দেখা শুরু হওয়াতে আমি ওদের কথাটা না বলে আর পারলাম না কাকিমাকে অনুপমার মাস্টারের কথা। অনুপমার মাস্টারের নাম রঞ্জন। ওরা 2 ভাই বোন আর বাবা মা, ছোট সংসার, মধ্যবিত্ত পরিবার। ছেলেটি শান্ত স্বভাবের। ওর মা মনে মনে এমন পাত্রই খুঁজছিলেন। ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। শুভ লগ্নে শুভ দিনে ওদের বিয়ে হয়ে গেল। কাকিমার জন্য খুব মন খারাপ ছিল। আমি বললাম, আমি থাকতে তোর কোনো চিন্তা নেই, তুই নিশ্চিন্তে তোর মাস্টারকে নিয়ে সুখে ঘরকন্যা কর। অনুপমা কলকাতায় ওর শ্বশুর বাড়িতে চলে গেল। ওদের বাড়িতে কাকিমা এবং আমাদের বাড়িতে আমি আমার পিছুটান সমস্ত অতীত হওয়াতে আমি একাই। কাকিমা অবশ্য অনেক চেষ্টা করেছেন আমাকে 2 হাতের জায়গায় 4 হাত করিয়ে দিতে, কিন্তু আমার ঠিকুজিতে সম্ভবত জিনিসটা ছিলই না, তাই একাই থাকতে হয়েছে। পাশেই একটা স্কুলে ছাত্র পড়াই, ছিলাম ভালোই। মাঝে মাঝে অনুপমার চিঠি আসতো, ওদের সুখের নীড়ের গল্প লিখত। মাঝে মাঝে দুজনেই আসতো বেড়াতে, হই হুল্লোড় করে চলে যেত। অনুপমা আমাকে একা পেলেই ওর মাস্টারের কত গল্প করত। মাস্টার লেখাটা হয়তো একটু ভুল হলো, রঞ্জন এখন ওর কাছে অল ইন অল। অনুপমা বলতো, রঞ্জন খুব ভীতু, আমাকে একা কোথাও যেতে দেয় না, গাড়িতে উঠতে ভয় পায়, আর বলে গাড়ির চালকরা যেভাবে গাড়ি চালায় আমার উঠতেই ভয় হয়। অনুপমা মাঝে মাঝে ওকে খেপাতো। অনুপমা একদিন বলল, জানিস অনিমা, আমার একবার ওর স্কুলের গরমের ছুটি পড়াতে দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম। তখন ওর যে কি কাণ্ড, বাস শুদ্ধ লোক আমাদের দিকে তাকিয়ে আছে আর আমি লজ্জায় কাঠ হয়ে বসে আছি। আমি বললাম, কেন রে, কী ব্যাপার? ও বলল, বাস যখন পাহাড়ের উপর দিয়ে ঘুরে ঘুরে এঁকে বেঁকে উঠছে নামছে, তখন ও আমাকে এমনভাবে জাপটে ধরে বসেছিল আর বলছিল জীবনে আর কোনো দিন আসবো না। তখন আমি বললাম, কেন? ও বলল, যদি বাস একদম গড়িয়ে খাদের মধ্যে গিয়ে পড়ে তোমার কিছু হয়ে যায় আর আমি যদি বেঁচে থাকি, তাহলে আমি পাগলই হয়ে যাব। বিধির বিধান, কে তাকে খণ্ডন করবে? ঠিক হলো তাই, কিন্তু উল্টোটা। আমার জায়গায় ঈশ্বর ওই ভীতু মানুষটাকেই তুলে নিলেন। ওদের দুজনের প্রচণ্ড মিল ছিল, কিন্তু এই মিল ভালোবাসা বেশি দিন দীর্ঘস্থায়ী হলো না। ইতিমধ্যে ওদের কোল জুড়ে এসেছে ছোট্ট সুজয়, ওদের ছেলে। একবার কি একটা কাজে রঞ্জনকে 3 দিনের জন্য দিল্লি যেতে হয়েছিল, কিন্তু অনুপমার মন সায় দিল না ওকে ছাড়তে। এমনি রঞ্জন ভীতু মানুষ, তার উপর আবার একা যাবে। যাই হোক, শেষ পর্যন্ত ওকে যেতেই হলো। অনুপমা ছেলে নিয়ে রঞ্জনকে হাওড়ায় ট্রেনে তুলে দিয়ে বিদায় জানালো। সেদিন ওদের যে শেষ বিদায় রূপান্তরিত হবে কেই বা বুঝেছিল। ঈশ্বরের নিষ্ঠুর পরিহাস, তাকে রোধ করবার স্পর্ধা কারোরই নেই। 3য় দিনে বাড়ি ফেরার পথে দিল্লি মেল অ্যাক্সিডেন্টে একটি সুখের নীড়ের জবনিকা ঘটেছিল। লাল রক্তে অনুপমা ও রঞ্জনের সারা জীবনের পরিসমাপ্তি হলো। 10 বছরের সুজয় তখন নাবালক। অনুপমা এই মর্মান্তিক আঘাত হয়তো সহ্য করতে পারত না, যদি না ওর ছেলে থাকতো। 7 দিন পর অনুপমার জ্ঞান ফিরল। বহু কষ্টে ও সোজা হয়ে দাঁড়াতে পেরেছিল। নতুন করে আবার জীবন শুরু করলো ছেলের ভবিষ্যৎ গড়বার জন্য। রঞ্জনের খুব আশা ছিল ছেলেকে বিলেত পাঠাবে, বড় ডাক্তার হবে তাদের সুজয়। রঞ্জনের সে আশা পূরণ করবার জন্য অনুপমাকে প্রচণ্ড বেগ পেতে হয়েছে। রঞ্জন সামান্য যা কিছু পয়সা জমিয়েছিল, সে পয়সা সুজয়ের পড়াশুনো ও অনুপমার অসুস্থতার কারণেই খরচ হয়ে গিয়েছিল। রঞ্জনের স্কুলেই একটা চাকরি জুটিয়ে নিয়েছিল ওই স্কুলেরই প্রধান শিক্ষক। রঞ্জনের ব্যবহারে তিনি খুব খুশি ছিলেন। তার এই অকস্মাৎ মৃত্যুতে তিনিও কম দুঃখ পাননি। এদিকে অনুপমা উঠে পড়ে লেগেছিল ছেলেকে উপযুক্ত মানুষ করে গড়ে তুলতে আর রঞ্জনের ইচ্ছা পূরণ করতে। নিজের শরীর অসুখ বিসুখ সে কখনোই লক্ষ্য করেনি। মাঝে মাঝে আমি খুব বকতাম, চিঠি লিখতাম, ভালো করে ডাক্তার দেখা, অসুস্থ হয়ে পড়লে ছেলেকে দেখবে কে? কে কার কথা শুনে? ওর সামনে তখন দৃঢ় সংকল্প ছেলেকে বড় করার, মানুষ করার। ছেলেটিও হীরের টুকরো, মা বলতে অজ্ঞান। আমাকেও কতবার বলেছে, মাসিমণি, ওই গ্রামের মধ্যে তুমি একা পড়ে আছো কেন? আমরা থাকতে কলকাতায় আমাদের কাছে চলে এসো। আমি প্রতিবারই যাব বলে ওকে আশায় রেখেছি, আর বলেছি, চিন্তা করিস না, শেষ বয়সে তোর ঘাড়েই ভর করব। তুই আর তোর মা ছাড়া আমার আর আছেই বাকি। এইভাবেই দিন চলতে লাগলো। সুজয় প্রত্যেকবারই পরীক্ষায় খুব ভালোভাবে পাশ করে যেতে লাগলো। অনুপমা কোনো ত্রুটিই রাখলো না তার ছেলের ব্যাপারে। কিন্তু আজ অনুপমার এ কী চেহারা! বেশভূষাও মলিন,
ক্লান্তিতে শ্রান্তিতে ও যেন একেবারে শেষ হয়ে গেছে। আমি আর চুপ করে থাকতে পারলাম না, বললাম, অনুপমা, হেয়ালি ছেড়ে আমায় পরিষ্কার করে বল তো তোর কী হয়েছে। ছেলের চিঠি ঠিকমতো পাচ্ছিস তো? ও কেমন আছে? কবে ফিরবে? কিছু তো বল। আমি অধৈর্য হয়ে পড়েছি দেখে ও একটু অপ্রস্তুতের মধ্যে পড়ল মনে হয়। খানিকক্ষণ কেঁদে হয়তো একটু হালকাও হয়েছে, তখনও ফুপাচ্ছে। বলল, সুজয় ফিরে এসেছে। আমি বললাম, সে তো খুব ভালো কথা। তোর ছেলে ডাক্তার হয়ে দেশে ফিরেছে, এর থেকে বড় পাওয়া তোর জীবনে আর কি হতে পারে? অনুপমা বলল, সে ব্যাপার নয়, তুই তো সবই জানিস। ওকে আমি কিভাবে কত কষ্ট করে বড় করেছি। ও শ্যাওলার মতো ভেসে যেত আমি যদি এত পরিশ্রম না করতাম। কিন্তু আমি ওর ভবিষ্যতের দিকে না তাকিয়ে কষ্টকেই কষ্ট বলে মনে করিনি। যখন চালাতে আর পারতাম না তখন কতবার তোর কাছে হাত পেতেছি। ওর বিলেত যাওয়া ঠিক হলে তুই কত টাকা না দিলে আমি হয়তো ওকে বিলেত পাঠাতেই পারতাম না। আর আজ তার প্রতিদান হিসাবে ও ডাক্তারি সার্টিফিকেটের জায়গায় ওর জীবনের দুটো অমূল্য রত্ন সঙ্গে এনেছে, জানিস? আমি তো ভেবেই পেলাম না। অমূল্য রত্নই যদি হয় তবে তোরই বা এত দুঃখ কেন? অমূল্য রত্নই বটে, বিলেত থেকে মেম ধরে এনেছে, মেম। আরও শুনবি তো শোন। তাহলে ও আজকাল নেশা। আমি যে কাঙাল হয়ে পাগলের মতো টাকার সন্ধানে ঘুরেছি যাতে ওর কোনো অসুবিধা না হয়। পুরো 5টি বছর আমি আশায় আশায় বুক বেঁধেছিলাম কবে সুজয় ফিরবে ডাক্তার হয়ে, সেদিন আমার জয় হবে, সমস্ত কষ্ট আমার ধুয়ে মুছে যাবে, রঞ্জনের বুক ভরা আশা নিশ্চয়ই সফল হবে। কিন্তু আজ আমি রঞ্জনকে কী উপহার দেব, কি বলবো? ও উপর থেকে আমায় নিশ্চয়ই বিদ্রূপ করছে আর বলছে, তুমি ছেলেটাকে পর্যন্ত ঠিকমতো মানুষ করতে পারলে না, তুমি অক্ষম। অনিমা, সত্যিই কি আমি অক্ষম? তুই বল। এতগুলো কথাও এক নিঃশ্বাসে বলে যেন হাঁপাতে লাগলো। সুজয়ের এহেন কীর্তিকলাপের জন্য আমিও কম দুঃখ পেলাম না। অনুপমাকে বোঝানোর মতো ভাষা আমার জানা নেই। তবুও অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কোনো কাজ আর হবে বলে মনে হয় না। আমি অনুপমাকে বললাম, আজ 1 এপ্রিল, একে অন্যকে নানাভাবে ঠকিয়ে মজা করার দিন। অনুপমা বলল, কিন্তু ঈশ্বর আমার জন্মলগ্নেই হয়তো ঠকার তিলক আমার কপালে এঁকে দিয়েছিলেন। অনুপমা একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জানালার দিকে বাইরে তাকিয়ে রইল। আমিও চুপ করে গেলাম। নমস্কার। আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দয়া করে। আজ আসি। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন।